জামাটা খুলে ওরা ভিডিও করে ময়লা গ্লাস চাটাইছে পানি চাইলে। উরু থেকে একবারে নাভি নিচ পর্যন্ত পর 3বার গিরি ছাকা দিছে ওনারা আমারে। ঢাকা ইউনিভার্সিটিকে খুব বেশি ঘৃণা করতে ইচ্ছা করে। ফিমেলদের জন্য নির্যাতনটা ওখানেই শেষ হয় না, ফাইট ওখানেই শেষ হয় না। বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র, যেখানে থাকার কথা ছিল শিক্ষার্থীদের জন্য সমৃদ্ধ, সৃজনশীল, নিরাপদ, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, যেখানে প্রতিটি শিক্ষার্থী মুক্তভাবে মত প্রকাশ ও নিরাপদ শিক্ষা জীবন পরিচালনা করতে পারবে। নোংরা ছাত্র রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয় হলগুলোর ভেতরে গণরুম ও গেস্টরুম নামের ভয়ঙ্কর রীতি গড়ে উঠেছে, যা শিক্ষার্থীর শরীর এবং মনের উপর গভীর ক্ষত তৈরি করে। রাজনৈতিক সংঘাত সংঘর্ষ ছাড়াও ক্যাম্পাসগুলো হয়ে উঠেছিল শারীরিক, মানসিক ও সামাজিক নির্যাতন কেন্দ্রে। আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও নির্যাতন হয়ে উঠেছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। রুম আটকায় দিয়ে আমাকে টানা চড়-থাপ্পড়, মাথায় মারা, যে যেখানে পারতেছে মারতেছে, অকথ্য ভাষাতে বকতেছে যেগুলো মুখে প্রকাশ করা যায় না, আর ভয় ভীতি যত দেখানোর তো দেখাচ্ছে। আর আমি যখন কান্না করতেছিলাম তখন আমার মুখে গামছা ভরে দিচ্ছিল, আবার গলায় ফাঁস দিচ্ছিল, পিন ফুটাচ্ছিল গায়ে। আমাকে দিয়ে ওরা সুইসাইড নোট পর্যন্ত লিখে আমার বাপ মা ভাই বোন সবার ফোন নাম্বার নিয়ে নিল। তুই তো সুইসাইড নোট লিখেই রাখছিস, এখন তোকে যদি ফাঁসি দিয়ে রাখি তাহলে কি করবি? আর এমন খারাপ ভাষা সব বলতেছিল আর এমন ভাবে ভয় দেখাচ্ছিল যে মনে হচ্ছিল যে তারা সত্যি এগুলো করবে। এত মারছিল, থাপ্পড় এত দিচ্ছিল যে আমার কোনো হুঁশ ছিল না। তখন খুব ঠান্ডা, তারপরে ওই ঠান্ডার সময় আমার গায়ে ওরা পানি দিচ্ছিল। আমার গায়ে শুধু একটা জামা ছিল, পরে আমার জামাটা খুলে ওরা ভিডিও করে ওটা রেখে দিছিল। আর আমার ময়লা গ্লাস চাটাইছে পানি চাইলে। তখন আমাকে মোটামুটি অনেক কিছুরই চাপ সহ্য করতে হয়েছে। আমার পড়াশোনার ক্ষতি হয়েছে, আবার ডিপার্টমেন্টে প্রায় 1 মাসের মতো যেতে পারি নাই। সবাই মনোমালিন্য যে এটা এত দূর গেল কেন। আর একটা ভয় তো সবসময় মনের মধ্যে কাজ করতো, এই যে ছাত্রলীগরা যেহেতু আমার সাথে এই ঝামেলার সাথে জড়িত ছিল, আর আমার কোনো ক্ষতি করে কিনা। শিহাব এবং মঞ্জু আমাকে এক প্রকার ফুটবলই খেলছে। এক পর্যায়ে সারা শরীরে আমার জিআই পাইপ, লাঠি দ্বারা যেটা পাইতেছে এটা দিয়ে বাইরেতেছে। আমার নাক দিয়ে মুখ দিয়ে অলরেডি রক্ত তখন আসছে। ওরা দেখে খুব হাসতেছে, খুবই তামাশা করতেছে। এই বাম হাতটা একজনে দৌড়ায় 5-6টার উপরে অলরেডি ওরা জিআই পাইপ দিয়ে ভাইরা এই হাতটা অলরেডি আমার ভাঙে পড়ছে। তখন ওরা মঞ্জু শিহাব করে, না হাত তো ভাঙে নাই, আমার হাত ভাঙা হাতের উপর সে আবার 2-3টা মুছরা দিচ্ছে। ওদের কাছে আমি জীবন ভিক্ষা চাইছি, ভাই আমাকে মাফ করে দেন ভাই, আমি ক্যাম্পাস থেকে সকালে চলে যাবো ভাই, আমাকে জীবন ভিক্ষা দিন। কিন্তু ওনারা আমাকে আর জীবন ভিক্ষা দেয়নি। 2 থেকে 3বার বুকের পর এইভাবে আমার পাড়া দিছে। বললাম যে একটু পানি দিতে, কিন্তু ওরা এমন ভাবে নিষ্ঠুরতা, একটা সীমা থাকার দরকার। ওরা আমার একবারে পর্সা পর্যন্ত এনে দিছে যে আমি পানি খাওয়ার জন্য। ওই সময়টা আমি মৃত্যু সজ্জা একচুয়ালি বলছে, সে তো ভাড়াই যাবে, তো আরে মাইরা নদীতে, কীর্তন খোলা নদীতে নিয়ে ফালাই দিল, আমার বাইরে ফেলবে। আমি মনে ছোট কালিমা পড়তেছিলাম, তো কালিমা পড়া তখন তারা হাসতেছিল, খুব হাসতেছিল, অনেক জোরে জোরে হাসতেছিল। ওরা বিড়ি ছেঁকা দিয়ে একবারে ঠুয়া ফালায়, একবারে জলসা দিয়ে গেছে। গুরু থেকে একবারে নাভি নিচ পর্যন্ত পর 3বার গিরি ছেঁকা দিছে ওনারা। মঞ্জু যখন মারতে মারতে ক্লান্ত হয়ে যায়, তখন আমাকে শিহাব মারতে মারতে ক্লান্ত হয়ে গেলে মঞ্জু মারে। গিরি ছেঁকার যে যন্ত্রণা, হাত ভাঙার যে যন্ত্রণা, হয়তো আমি আপনাদের কাছে এগুলো প্রকাশ করতে পারবো না অ্যাকচুয়ালি। এই তীব্র যন্ত্রণা নিয়ে যখন আমি একবারে মৃত্যু সজ্জায়, আমার যখন শ্বাস আসতেছিল না, আমার মুখে কি করলো, ওরা দুজনে বিড়ি আইনে আমার মুখে ধরাই দিল, তাহলে বিড়ি খা। এগুলো গাঁজা ছিল অ্যাকচুয়ালি। যে মানসিক ট্রমাটা একটা স্টুডেন্টের জীবনে যে কতটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, একটা স্টুডেন্টের স্বাভাবিক জীবন আর তখন আর থাকে না। একটা স্টুডেন্ট যখন নির্যাতনের শিকার হয়, তখন সেই স্টুডেন্টটা যদি নির্যাতনটা যদি কখনো রিকভারি হয়ও, কিন্তু সে স্বাভাবিক জীবনে সে আর লিড করতে পারে না। 3জনই আমার উপর এলোপাতাড়ি মার শুরু করে। অবচেতন মনে মারের সহ্য করতে না পেরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করার কারণে তারা বলে যে এই শালা একটা নিশ্চিত শিবির। আমরা মায়ের খেলে, আমরা মারলে মানুষে মা বলে ডাকে, বাপ বলে ডাকে, আর শালা কি করলো, আল্লাহ আল্লাহ বলে, সে 100% শিবির, আরো মার। হঠাৎ করে কি ওনার উপর কি মদ খেয়ে আসছে না কি খেয়ে আসছে জানি না, একেবারে মশারি রেস্টুরেন্ট সব দিয়ে এলো পাথাটি মারা শুরু করে। সেটার ভিত্তিতে সেদিন মারের ক্ষেত্রে যে দাগ হয়ে গেছিল, সেই দাগগুলো আজ অবধি হাত থেকে যায়নি। সব কিছু বাদ দিয়ে মনে মনে কালিমা পড়তে থাকি যে মরে গেলে মরেই গেলাম, হয়তো বাঁচার আর স্বপ্ন হবে না। মা বাপকে যেহেতু বলে আসছিলাম চিটং ইউনিভার্সিটিতে না পড়ে ঢাকায় আমি পড়বো, আমার মতো করে আমি জীবন গঠন করব,
কিন্তু সেই সুযোগটা যেহেতু হয় নাই, মরেই হয়তো যাব। এতদিন মনে হতো যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ইউনিভার্সিটিতে আমি মেধাবী একজন, কিন্তু হলের গেস্ট রুমে এসে হলের যে কালচারে, ওদের ভাষায়, ছাত্রলীগের ভাষায় আমি বোকাচোদা, আমি ধৈর্যা। তারা তাদের রাজনৈতিক যে প্রোগ্রামগুলো ছিল সেগুলোতে যেতে বাধ্য করতো, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আমি থাকতাম গণরুমে, যে রুমে থাকার কথা ছিল 4 জন, সেই রুমে আমাদেরকে রাখা হতো 25 জন 30 জন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে কেউ এ বিষয়ে কোনো কিছুই জানতো না। পুরো হলের কর্তৃত্ব, নেতৃত্ব সব কিছু মেনটেন করতো ছাত্রলীগ। তারা সবাই হেসে খেলে মারতে 10টা থেকে প্রায় 1টা পর্যন্ত আমাকে চোখ মুখ বেঁধে রড স্টাম্প অনেক লোক মারছিল। তারা মনে করেছিল যে এ মারা গেছে। তারা 7 দফায় আমাকে ফালাই দেয়। পুলিশ এসে তাদের প্রিজন ভ্যানে আমাকে তুলে ঢাকা মেডিকেল কলেজে ইমার্জেন্সির এক্স-রে বিভাগে নিয়ে যায়। আমি মার খেয়ে যত না কষ্ট পেয়েছি, তার থেকে বেশি কষ্ট পেয়েছি হচ্ছে এই এক্স-রে রিপোর্টটা দেখে। এই কথাটা মনে পড়লে ঢাকা ইউনিভার্সিটিকে খুব বেশি ঘৃণা করতে ইচ্ছা করে, যে এমন একটা ইউনিভার্সিটি যেখানে পড়তে আসলে মানুষের হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, কেউ মৃত্যুবরণ করে। কেরিয়ার করতে পারলাম না। পরবর্তীতে যখন গ্রামে যাই, এই শিবির ট্যাগ দিয়ে কোনো চাকরি বাকরি ভালো কিছু করার সুযোগ হয়ে ওঠে নাই। এবং এক পর্যায়ে আমার মাথার পেছনের দিকে বাড়ি দেয়। 8 জনের মতো ছিল, আরও 2 জন দূরে ছিল। আমার শরীরের এমন কোনো জায়গা রাখেনি যেখানে কলম, পেন্সিল, কাঁটা কম্পাস দিয়ে টেনে কেচে দিয়েছিল এক প্রকার। আমার সারা শরীর ভরে পরবর্তী সময় ইনফেকশনও হয়। গায়ের মধ্যে পেন্সিল অর্ধেক অংশ ভেঙেছিল, যেটা দিয়ে ওরা কোপাচ্ছিল। অনেকটা এরকম দাগ আমার সারা শরীরে নিউমেরাস আছে। আমি জানি না ঠিক কত সংখ্যক। হসপিটালে নেওয়ার পর, আমার বডি দেখার পর ডক্টররা অসুস্থ হয়ে যাচ্ছিল এবং আমার শরীরে কেউ অয়েন্টমেন্ট লাগাতে চাইতো না। দেখতে ভয়ানক। আমার ভয়েস আপনারা এখন যেটা শুনছেন এটা এমন ছিল না। ডক্টর বলেছে সময়ের সাথে আমাকে কথা অনেক কম বলতে হবে, জোরে বলতে পারবো না, এবং আমার ভয়েস অনেক চেঞ্জ আসবে, একসময় আরও বেশি ভারী হয়ে উঠবে। ফিমেলদের জন্য নির্যাতনটা ওখানেই শেষ হয় না, ফাইট ওখানেই শেষ হয় না। দেখার পরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দেয়, এবং আমার বাবা, আমার মা সবাইকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং আমার মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি থাকার কারণে আমাকে তারা শিবির ট্যাগ দেয় তখন, এবং আরও তীব্র ভাষায় গালিগালাজ করা শুরু করে। এবং শিবিরের সাথে যুক্ত কোনো প্রমাণ না পেয়ে আমাকে জোর করে স্বীকার করানোর চেষ্টা করে যে আমি শিবির। আমি যখন অস্বীকার জানাই যে আমি শিবিরের সাথে কোনো সম্পৃক্ততা আমার নেই, তখন তারা একজনকে বলে যে পাশের রুম থেকে লাঠি আনার জন্য, এবং একটা মোটা গাছের গুঁড়ির মতো লাঠি এনে আমাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়। এবং শিবির করিস, এটা তোকে স্বীকার করতে হবে, স্বীকার না করলে তোর হাড় গোড় ভেঙে একবারে হসপিটালে ভর্তি করে দেবো এবং পুলিশে দিয়ে দেবো, এরকম ভয় দেখায়। কিন্তু আমি ভয় না পেয়ে আমি যেটা সত্য আমি সেটাই বলছিলাম বারবার, যে আমি ছাত্র শিবির করি না, কিন্তু তারা শুনছিল না। প্রচণ্ডভাবে আমাকে মারধর করে পায়ের নিচে, পিঠে, পেটে, পিঠের মধ্যে, মাথায়। এবং মারের চোটে যখন আমি ওই স্থান থেকে সরে যাচ্ছিলাম অন্যদিকে, পিছন থেকে আরও 2 জন এসে আমাকে গলা ধাক্কা দিয়ে মাঝখানে পাঠাচ্ছিল, এবং পিছনে লাথি দিয়ে মাঝখানে পাঠাচ্ছিল। ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করা যাবে না, ছাত্র শিবির করলেই তাদেরকে মারধর করা, পুলিশে দেওয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন একটি পরিবেশ তৈরি করেছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। ছাত্র শিবির করলেই মারধর করা তাদের কাছে এক ধরনের জায়েজ, এবং সেগুলো আমরা দেখলাম আস্তে আস্তে অস্ত্র বের করতে শুরু করলো, রামদা বের করলো, হকি স্টিক বের করলো, স্ট্যাম্প বের করলো, তারপর রিভলভার বের করলো। এগুলো আমাদের বিভিন্ন জনের গায়ে ঠেকাচ্ছে এবং মারধর করতেছে। আমাদের ভিতরে যিনি মোস্ট সিনিয়র ছিলেন জাহিদুল ইসলাম ভাই, তাকে একটা কর্নারে নিয়ে গেলেন একটা রুমেই, আর আমাদের 6-7 জনকে একদিকে। আমাদেরকে একে একে বেধড়ক পিটাচ্ছে স্ট্যাম্প দিয়ে, হকি স্টিক দিয়ে, রামদার উল্টো দিক দিয়ে। আর আমরা দেখলাম সব থেকে আমাদের ভিতরে যাকে বেশি মারছে জাহিদুল ইসলাম ভাইকে। তার প্রত্যেকটা আঙ্গুলে আঙ্গুলে গিরাই মারতেছে আর বলতেছে ছাত্র শিবিরের কোন পোস্টে আছে, কেন তোরা এসেছিস, এভাবে মারতে মারতে এক পর্যায়ে রক্তাক্ত করে ফেলতেছে। আমরা ভাবতে পারি নাই অনেক সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির লেখা রক্তাক্ত মতিহার পড়েছি, রক্তাক্ত মতিহারে 1-2 পড়েছিলাম যে ছাত্র শিবিরের ভাইদের বা শিক্ষার্থীদের উপর আরেক শিক্ষার্থী এভাবে টর্চার করতে পারে, সেগুলো আমরা পড়েছি। তারপরে আমরা বিশ্বাস যেতে আমাদের একটু চিন্তা করতে যে এভাবে একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর উপর টর্চার করতে পারে। তো সেই ঘটনার আমি সাক্ষী না হলে কোনোদিন বিশ্বাস করতে পারতাম না।
এবং তাদের একটা নেচার হয়ে পড়েছিল যে ছাত্র শিবির পিটাতে পারলে তারা হচ্ছে বড় বড় পদ পাবে, তাদের একটা টেন্ডেন্সি। ছাত্র হয়ে মানুষকে বা পিটাতে পারে না, মুখের ভিতরে কারো গামছা ঢুকাই দিচ্ছে যেন বেশি চিৎকার না করতে পারে। তো এই ভিন্ন ধর্মী ঘটনা আমি কখনো সাক্ষী হব বলে মনে করি না, এবং বাংলাদেশে এই ধরনের ঘটনা আর কাউকে যেন সাক্ষী না হতে হয়। ছাত্রলীগ আমাকে হলে তুলে নিয়ে আসছে এবং ওরা আনার পথে হচ্ছে আমাকে বেধড়ক মারধর করছে। ওরা লাঠি, হকি স্টিক, এরপর হচ্ছে স্ট্যাম্প, কাঠের টুকরা দিয়ে মারধর করছে এবং ওরা এট এ টাইম হচ্ছে 7 থেকে 8 জন আমাকে হিট করছে। অনেকে মাথায় মারছে, কেউ হাতে মারছে, কেউ পায়ে, কেউ পিঠে, কেউ বুকে। তো মারতে মারতে হচ্ছে আমাকে ওরা শেরবাংলা হলে নিয়ে আসছে এবং এখানে আনার পরে হচ্ছে ছাত্রলীগের যেই ক্যাম্পাস সেক্রেটারি ছিল আসাদুল গালিব আমাকে চাকু নিচ্ছে, চাকু নিয়ে হচ্ছে আঙ্গুল কাটার চেষ্টা করছে, রক কাটার চেষ্টা করছে। এরপরে একটা পিস্তল ছিল ওদের কাছে এবং পিস্তল দিয়ে হচ্ছে আমারে গুলি করার চেষ্টা করছে, বলছে যে শিকার কর, না হলে তোর পায়ে গুলি করবো, এরকম। এবং মারের এক পর্যায়ে হচ্ছে আমাকে বলছে যে ফ্লোরের মধ্যে থুতু নিক্ষেপ করার জন্য, এবং থুতু নিক্ষেপ করার পরে হচ্ছে বলছে যে এই থুতু এখন তুই চেটে খা। এরপরে কিছুক্ষণ পরে হচ্ছে পুলিশ যখন আসে তখন হচ্ছে আমাকে হাসপাতালে পুলিশ নিয়ে যায়। নেওয়ার পরে তখন আসলে আমি সেন্সলেস হয়ে যাই। পরে ডাক্তারের মুখ থেকে শুনেছি যে আমার হার্টবিট কমে গেছে, আমার হচ্ছে ব্লাড প্রেশার কমে গেছে, আমার পালস পাওয়া যাচ্ছিল না। এবং ডাক্তার ওইখানে বলা করতেছিল এরকম যে এই ছেলে যদি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা এরকম যদি থাকে তাহলে ও হয়তো শকে চলে যেতে পারে। ছাত্রলীগের যে ছেলেপেলে যারা আসলো, যারা এসে দাবি করলো যে ওই সিট আমি থাকতে পারবো না, কারণ ওই সিট তাদের লিগাল সিট। হলের অথরিটি হচ্ছে প্রভোস্টের মধ্যে আমি হলে উঠছি, এইখানে অন্য একজন এসে আমাকে ধমক দিবি করলে, এটা তো ঠিক না। আমি বললাম যে আমি রুম থেকে রুম ছেড়ে দেওয়ার অস্বীকৃতি জানাইছি, মানে যে যাই হোক আমার রুম আমি থাকবো, অন্য আমি ছেড়ে দেবো কেন? আর যদি আমাকে রুম থেকে বের করতে হয় তাহলে প্রভোস্ট স্যারকে নিয়ে আসতে হবে। এরা একটা সিটের জন্য মনে করেন যে একটা সাধারণ স্টুডেন্টের সাথে যে পরিমাণ খারাপ ব্যবহারগুলো করে, রুমে ঢুকে বেড টেড পালাই দেয়, হে দেয় সে দেয়, এই যে জিনিসগুলো, এগুলো মানে এটা কি জিনিস ভাই? এই সংস্কৃতিটা কি সংস্কৃতি? একজন স্টুডেন্ট হলে লিগাল ভাবে তাকে আমি বের করে দিব, আমার কোনো কোন অধিকারে আমি বের করবো? তো যদি শিবির বলে চালাই দেই তুই কি করবি? মানে এই যে একটা টার্ম ছিল, মানে আমি যে সনাতন ধর্মাবলম্বী স্টুডেন্ট, কমন টার্ম, মানে একটা মানে কি এটা তো মানি না, জানো শিবির বলে চালাই দেবো, এটা কি ভাই? আমার সেকেন্ড রুম, আমার হল, মানে ইউনিভার্সিটি হলকে দ্বিতীয় বাড়ি হিসেবে দেখা হয়। এই কেমন বাড়ি যে বাড়িতে আমার থাকতে গেলে আমার রাতে চিন্তা করতে হয় যে কেউ আসে আমাকে আমার এই সিট আমার থাকবে কিনা এটা নিয়ে সন্দেহ হয়, এটা কেমন বাড়ি? অবশ্যই দ্বিতীয় বাড়ি হিসেবে পূর্ণতা লাভ করুক এই আবাসিক হলগুলা, এবং ভবিষ্যতে যাতে এইরকম কেউ মানে এইরকম সিচুয়েশনের মধ্যে কেউ যেন না যায়। তাদের বক্তব্য ছিল যে ছাত্রদল করে ক্যাম্পাসে কেন ঢুকছিস, এই ক্যাম্পাসে ঢোকার তো তোর কোনো অধিকার নাই, এই বলে আমাকে বেধড়ক মার শুরু করে, হকি স্টিক, লাঠি, স্ট্যাম্প মার শুরু করে। তো এক সময় আমি পড়ে যাই, তো আমাকে কতক্ষণ পেটানোর পরে আমি যখন দেখি যে তারা একটা বস্তা থেকে হাতুড়ি এবং লোহার পাইপ, ছুরি ইত্যাদি এইগুলো বের করছে, তখন আমি প্রাণ ভয়ে উঠে দৌড় দেই। তো দৌড়ানোর এক পর্যায়ে আমার সহযোদ্ধা, ছাত্রদলের কর্মী, আমার ডিপার্টমেন্টের ছোট ভাই একটা ছেলে, সে আমাকে বাঁচায়, একটা রিকশায় তুলে দেয়। রাফি যে আমাকে বাঁচায়, এই ক্ষোভ থেকে রাফিকে ওরা হামলা করে। বিগত 15 বছরে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র নির্যাতনের অতীতের সব কিছুকে ছাড়িয়েছে। রাজনৈতিক কারণ, ব্যক্তিগত আক্রোশ, সন্দেহ, মিছিলে না যাওয়া, বিভিন্ন কারণে গেস্ট রুমে ডেকে নিয়ে রাতভর নির্যাতন করা হয়েছে। হত্যা ও পঙ্গু হয়ে যাওয়া, জেলে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। 2019 সালে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে দেশ ও আন্তর্জাতিকভাবে আলোড়ন তৈরি হয়েছিল। 2019 সালে যখন ভাইয়াকে মেরে ফেলা হয়, বা যখন আসলে প্রথম আমরা ঘটনাটার ব্যাপারে জানতে পারি, তৎকালীন বাংলাদেশে তো আসলে এই ধরনের ঘটনাগুলো বেশ অনেক ঘটতেছিল। তো কিন্তু পরবর্তীতে আসলে এখানে একটা কিছু ব্যাপার ছিল আসলে, যে কারণটাতে আমাদের ফ্যামিলির উপর একটু এক্সট্রা প্রেশার পড়ে। আমাদের সাথে যারা দেখা করতে যাইতেছে সেক্ষেত্রে তারা অনেক নজরদারি করতেছে, আমাদেরকে বিভিন্ন রকমের ট্যাগ দেওয়া আর চেষ্টা করা হইলো। ওইভাবে যে সরাসরি আক্রমণ করা হয়েছে বা কখনো কিছু বলা হয়েছে ব্যাপারটা এমন না। দেখা গেছে আমাদের আশেপাশে যারা মানুষ থাকছে, আমাদের ভাই বোন বা এই টাইপের মানুষজন বা বন্ধু বান্ধব, তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতিগুলো মূলত দেখানো হয়েছে। তো জিনিসটা আসলে খুবই মানে প্যাথেটিক ছিল। সত্যি কথা বলতে গেলে কি, আমি তো কখনোই চাইবো না যে আর কেউ অন্তত মানে মারা যাওয়া তো অনেক পরের কথা, যে কারোর গায়ে একটা চর পর্যন্ত দেওয়া হোক বা কারোর গায়ে একটা লাঠির আঘাত পর্যন্ত পড়ুক। যে কোনো ধরনের মানসিক আঘাত আমাদের মন এবং আমাদের ব্রেইন বা মস্তিষ্কে একটি বড় ধরনের অ্যাসল্ট বা জখম হিসাবে স্মৃতিতে আটকে যায়। শারীরিক
মারপিট করা, মারধর করা, সেটার যেমন প্রভাব আছে, সবচেয়ে বেশি প্রভাব হচ্ছে অ্যাবিউজ করা, তাকে মানসিকভাবে নির্যাতন করা, তাকে অপবাদ বা অপমান করা, হেয় এবং তাকে নিচু করা। এই গ্যাস্ট্রুমটা আসলে ওই ছাত্রছাত্রীদের প্রত্যেককেই অপমান, হেয় ও নিচু করা হতো। তাদের যে আত্মসম্মান, মর্যাদা বোধ, সেটাকে লুণ্ঠিত করে দেওয়া হতো। এর ফলে প্রাথমিক প্রতিক্রিয়া হিসাবে তাদের ভিতরে যে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি, উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক, ভয়, ভীতি, এগুলি ছিল। এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে। একটা ছেলেকে শুনেছি যে সে হলের বাইরে থাকতে গিয়া ঠান্ডায় জমে গিয়ে সে পরে নিউমোনিয়া হয়ে মারাও গেছে। দ্বিতীয়ত ক্ষেত্রে এটা লং টার্ম যে ইফেক্ট হয়, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, সেটা হচ্ছে ওই আতঙ্ক, ভয়, ভীতির জন্য যেহেতু তার মোরালিটি নষ্ট হয়ে গেছে, সে আর সাহস করে অনেক আমরা ইয়াদের ভিতরে যে এক ধরনের তারুণ্যের যে জাগরণ দেখি, বিস্ফোরণ দেখি, অথবা অন্যায়ের প্রতিবাদ করার জন্য যে দৃঢ় মনোভাব দেখি, সেই মনোভাবটাই নষ্ট করে দেওয়া হয়, যার ফলে তারা আর আগের মতন সব কিছুই ব্যাপারে প্রতিবাদ করার সাহস পায় না, মনোবল পায় না। এই হীনমনতার কারণে আস্তে আস্তে তাদের অনেকের মধ্যে বিষণ্ণতা তৈরি হয়, ডিপ্রেশন যাকে আমি বলি। সেই উদ্বেগজনিত রোগ এবং বিষণ্ণতাজনিত রোগের কারণে অনেকে আত্মহত্যা করে, অনেকে লেখাপড়া যতটুকু করতে পারতো সেটা করতে পারে না, অনেকে তাদের কর্মজীবনে ততটুকু সফল হওয়ার কথা সেটাও সফল হতে পারে না। অর্থাৎ ওই অভিঘাত বা ওই অপমান অথবা ওই নির্যাতনের ফলশ্রুতিতে তার ব্যক্তিত্বে, তার চরিত্রে, স্বভাবে যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনকালে পরবর্তীতে উদ্বেগ জাতীয় সমস্যা, বিষণ্ণতা জাতীয় সমস্যা তাকে পেয়ে বসে। এটা এক ধরনের মানসিক রোগ, সেগুলোর জন্য তাদেরকে চিকিৎসা নিতে হয়। আমার কাছে ব্যক্তিগতভাবেও নির্যাতনের শিকারকারী অনেক ছাত্রছাত্রীকে আসতে দেখেছি এবং তাদের অনেকটা বলা যায় ভগ্নপ্রায় অবস্থা, অর্থাৎ তাদের মানসিক কাঠামোটাই ভেঙে গেছে, এরকম অবস্থায় আমরা দেখতে পেয়েছি। যে রীতি শুধু ঐতিহ্য বলে মনে হয়, তা কতগুলো জীবন শেষ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় ড্রপ আউট, সামাজিক বিচ্ছিন্নতা, আর্থিক ক্ষতিসহ দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক সমস্যা তৈরি করেছে। জুলাই ২৪ কোটা আন্দোলনের মাধ্যমে সকল বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ করে ছাত্র জনতা। আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসগুলো মুক্ত হয় ছাত্রলীগের সহিংস রাজনীতি থেকে। পতন ঘটে ১৫ বছরের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। এই নির্যাতনটা আসলে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে চলে। আর বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে সরকারের সাথে ভিন্ন মত পোষণ করে, প্রতিবাদ জানায়, তারা কিন্তু হলগুলোতে থাকতে পারতো না। আর যারা হলে থাকতো তাদেরকে রেগুলার ছাত্রলীগের সাথে বিভিন্ন প্রোগ্রামে, রাজনৈতিক প্রোগ্রামে তাদেরকে পার্টিসিপেট করতে হতো। এটা একদম ম্যান্ডেটরি ছিল। এবং এর পাশাপাশি তারা কেউ যদি ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা তাদের ব্যক্তি জীবনেও হলের যে কিছু রুলস সেট করে দেওয়া আছে, ছাত্রলীগের রুলস, সেগুলোকে যদি ভায়োলেট করতো, সাথে সাথে তাদের উপর নেমে আসতো একদম ভয়াবহ শাস্তি, ভয়াবহ নির্যাতন। একটা ছেলেকে যখন আপনি রংফুল কনফাইনমেন্টের মধ্যে রাখবেন, তাও আবার জঙ্গি ট্যাগ দিয়ে তাকে একটা কিলেবল একটা ব্যক্তিতে পরিণত করবেন, তখন অবশ্যই তার মধ্যে একটা ট্রমা থাকে। প্রত্যেক দিন হাউস টিউটর, হল প্রভোস্ট সবার সম্মুখেই গেস্ট রুমে এভাবে র্যাগিং চলতো, নির্যাতন চলতো, সব কিছুই, যত প্রকারের নির্যাতন, নানা রকমের গেস্ট রুম আছে, মিনি গেস্ট রুম, সিঙ্গেল গেস্ট রুম, আবার বড় গেস্ট রুম, এগুলো কিন্তু চলছে, চলমান অবস্থা। পুরো ফ্যাসিবাদী জমানায় এগুলো চলেছে। কিন্তু কোনো শিক্ষক, কোনো প্রভোস্ট কিংবা কোনো হাউস টিউটর এগুলো নিয়ে তেমন কোনো কার্যকরী কোনো ভূমিকা রাখে না। এই শিক্ষার্থীরা যখন দেখলো যে ছাত্রলীগের আন্ডারে থাকার পরও, নিজেদের ন্যূনতম মানবিক মর্যাদা না থাকার পরেও, এটা মেনে নিয়েও যখন সে হলে থাকছে, এরপরও সে যে ভবিষ্যতে নিজেদের ক্যারিয়ারটাকে প্ল্যান করবে, চাকরির পথে এগিয়ে যাবে, সেখানেও আবার
ছাত্রলীগ একটা অদৃশ্য বাধা তৈরি করে দিচ্ছে। তাদের কাছ থেকে একটা মনোনয়ন নিয়ে যাওয়ার ব্যাপার আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, কিংবা মুক্তিযুদ্ধকে ছাত্রলীগ বিক্রি করে, মুক্তিযুদ্ধের যে স্পিরিট সেটাকে ছাত্রলীগ বিক্রি করে তাদের দলীয় লোকজনকে সেখানে স্থান দেওয়ার একটা চেষ্টা তাদের মাঝে ছিল, এবং এর বিরুদ্ধেই কিন্তু ছাত্ররা প্রথম দিকে রাস্তায় নেমেছে। বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্র নির্যাতিত হতো, যেমন আমি নিজে বিশ্ববিদ্যালয়ে নির্যাতিত হয়েছি, আমি হলে যেতে পারতাম না। আমার মতো এরকম অসংখ্য শিক্ষার্থী আছে যারা শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হওয়ার কারণে হলে যেতে পারে নাই, নিজের মতামতটুকু প্রকাশ করতে পারে নাই। তারা আস্তে আস্তে সংহত হওয়া শুরু করে, তারা আস্তে আস্তে সংগঠিত হওয়া শুরু করে। এর মধ্যে তাদের মাঝেই নানা পাঠচক্র গড়ে উঠলো, নানা আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠলো, ভাবের বিনিময় গড়ে উঠলো, এবং এভাবে নিজেদের মধ্যে যে প্রতিরোধের একটা স্পৃহা জন্ম নিল এবং প্রতিরোধের যে একটা ভিত্তি জন্ম নিল, সেই ভিত্তিটাই কিন্তু আস্তে আস্তে ওই জুলাইয়ের দিকে নিয়ে গিয়েছে। 12 বছর পড়াশোনা করে, এত কষ্ট করে ভর্তি পরীক্ষা দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে একটা পজিশনে এসেছি, কিন্তু এরপরও কেন আমাকে নির্যাতিত হতে হচ্ছে? এরপরও কেন আমাকে ছাত্রলীগের একটা চাকর হয়ে থাকতে হচ্ছে? এই চিন্তা যখন তার মাঝে ডেভেলপ করে, সে আস্তে আস্তে এটা থেকে মুক্তির পথ খুঁজতে থাকে। এই মুক্তির পথ খোঁজার অন্বেষণে, চেষ্টায় সে কখনো কখনো কারো কালেকটিভ ফোর্সের সাথে যুক্ত হয়, কখনো সে ইন্ডিভিজুয়ালি কিভাবে এটাকে বেগবান করা যায়, মুক্তির পথটাকে, সেই পথে হাঁটা শুরু করে। এভাবে নানা দিক থেকে মানুষজনের সম্মিলিত রূপে, সংগঠিত রূপেই কিন্তু আস্তে আস্তে জুলাই অভ্যুত্থানের ভিত্তি করেছে। এবং পরবর্তীতে যখন দেখলো যে কেবলমাত্র চাকরির ক্ষেত্রে বৈষম্য দূরী করলেই তাদের যে মুক্তি, সেই মুক্তির পথটা হাসিল হচ্ছে না, বরং এখানে আরো বড় একটা ফ্রাঙ্কেনস্টাইন দৈত্য বসে আছে, সেটা যখন তারা বুঝতে শিখলো, আবু সাইদকে যখন গুলি করে হত্যা করা হলো, শহীদ করা হলো, শহীদ ওয়াসিমকে যখন শহীদ করা হলো, মুগ্ধকে যখন শহীদ করা হলো, তখন তাদের কালেকটিভ কনসাসনেসে এটা ভীষণভাবে আন্দোলিত করা শুরু করলো যে এখন সময় এই ফ্যাসিবাদকে হটানোর। ফ্যাসিবাদকে হটালে চাকরি ক্ষেত্র থেকে শুরু করে সর্বক্ষেত্রে যে বৈষম্য, সেটাকে দূরীকরণ করা সম্ভব। ফলে তারা রাস্তায় নেমে আসলো। গণরুম যে সংস্কৃতির কথা বলি, এটি হচ্ছে একটি নিবর্তনমূলক, নিপীড়নমূলক ব্যবস্থা, যেটি মূলত অপরাজনীতির কারণে, দলান্ধ হিংস্র রাজনীতির কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রথা চালু ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় তার ব্যতিক্রম নয়। ছাত্রদের দায়িত্ব পালন করতে হবে, সর্বদা সজাগ থাকতে হবে, প্রশাসনের দায়িত্ব পালন করতে হবে, এবং প্রশাসন এবং ছাত্রদের মধ্যে একটা গভীর হৃদ্যতা থাকতে হবে। আমাদের অনেক ভুলভ্রান্তি থাকবে, অনেক চড়াই উতরে থাকবে, কিন্তু এই বাঁধন, এই ঐক্য আমাদের প্রধান সহায়ক হবে এই ধরনের অপসংস্কৃতি যেন আবার ফেরত না আসে। আরেকটি কাজ আমাদের করতে হবে, সেটি হচ্ছে, যেটি আমরা উদ্যোগ নিয়েছি, যত দ্রুত সম্ভব এটি করার চেষ্টা করছি, সেটি হচ্ছে হল পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ছাত্র প্রতিনিধিত্ব নির্বাচন। আমরা চাই গণতান্ত্রিক চর্চা হোক, আমরা চাই নেতৃত্বের বিকাশ হোক, ছাত্রদের মধ্যে এই গুণগুলো গড়ে উঠুক, কিন্তু আমরা কোনোভাবেই চাই না যে আবার আমরা সেই অপরাজনীতির অন্ধ দলীয়, দলান্ধ এবং যেটাকে আমরা সহজভাবে বলি যে লেজুর ভিত্তিক রাজনীতির এই আবার অন্ধকার গহ্বরে যেন আবার নতুন করে পতিত না হয়। ছাত্র নিপীড়নের অনেকগুলো দিক আছে, কতগুলো খুবই সুস্পষ্ট। আমাদের ছাত্রছাত্রীরা দৈহিক আক্রমণের শিকার হয়েছে। গেস্ট রুম কালচার বলে একটা কালচার দাঁড়িয়ে গেছিল, ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে রাতভর নির্যাতন করা এবং অত্যন্ত নিষ্ঠুরতার পরিচয় দেয়া। এই সমস্ত জিনিসগুলো আমাদের আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসের একটা কালো অধ্যায় আর কি। বলবো যে অত্যন্ত সিরিয়াস একটা এফোর্ট থাকতে হবে যে কোনো অবস্থাতেই এগুলোর পুনরাবৃত্তি যেন আর না হয়। এবং এটা আটকানোর জন্য মেইন উপাদান হচ্ছে দুটো। একটা হচ্ছে যে যারাই ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এইটা থেকে যে মেসেজটা যাবে সেটা হচ্ছে যে তোমরা যারাই হও না কেন এগুলো করে পার পাওয়ার সুযোগ নেই। 2 নম্বর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে এমন পরিবেশ প্রতিষ্ঠা করা যেন আমাদের একজন ছাত্রছাত্রীও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতঙ্ক নিয়ে তাকে চলতে না হয়। সেজন্য নির্ভয়ে, নির্দ্বিধায় তার উপরে যে ধরনের অবিচারই হোক না কেন সেটা নিয়ে সে যেন কথা বলতে পারে, এবং নির্দ্বিধায় যেন প্রশাসন পর্যন্ত সেই কথাটা পৌঁছায়, এবং প্রশাসন যেন প্রত্যেকটি কেস দ্রুততার সাথে সমাধান করার চেষ্টা করে। কাজে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা দায়িত্ব যে যেই কেসই সামনে আসুক না কেন সেটা
ব্র্যাক দেওয়ার মতো একটা খুব ন্যাক্কারজনক ব্যাপার হতে পারে, সেটা ক্লাসরুমে বা ক্যাম্পাসে কোনো একজন ছাত্র বা ছাত্রীকে বুলি করা নিয়ে একটা প্রসঙ্গ আসতে পারে, যৌন নির্যাতন, হলে কোনো ধরনের দখলদারিত্ব, এর কোনোটাই আর ক্যাম্পাসে আমরা চলতে দিতে পারি না। এখানে রাষ্ট্র, রাজনীতি এবং প্রতিষ্ঠান প্রত্যেকটা সেক্টরের একটা ন্যাক্কারজনক ভূমিকা ছিল বলে তারা সাধারণ ছাত্রছাত্রীদের উপরে এই ধরনের আচরণ করতে সাহস পেয়েছে। তা আমি মনে করি যে প্রত্যেকটা কম্পোনেন্ট, রাষ্ট্র, ইনস্টিটিউশন এবং রাজনীতি তাদেরকে যে সুরক্ষা বলয় দিয়েছে, এই বলয়টা সম্পূর্ণরূপে ভেঙে দিতে হবে এবং এখানে যে বা যারা যে পজিশনে থেকেই এটার সহায়ক ভূমিকা পালন করেছে তাদেরকেও জবাবদিহিতার আওতায় নিয়ে আসা অত্যন্ত প্রয়োজন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর তথ্য মতে 2022 থেকে 2024 এই 3 বছরেই 223টি সহিংস ঘটনা ঘটেছে, যেখানে ক্যাম্পাসগুলোতে 1379 জন আহত হয়েছে এবং 4 জন নিহত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে পরিবেশ পরিস্থিতি ছাত্রদের জন্য, এটা নিয়ন্ত্রণের জন্য জায়গাটা হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। হল, প্রভোস্ট, হাউস টিউটর, ওনারা যদি ওনাদের উপরে বিশ্ববিদ্যালয়ের যে আইন, সেখানে নিয়ন্ত্রণের যে ব্যবস্থা, সেগুলো যেভাবে আছে ওই আইনটাকে যদি ওনারা ফলো করেন, তাহলে কিন্তু এটার কোনো রকম ব্যত্যয় হওয়ার সুযোগ নাই। বিশ্ববিদ্যালয়ের যে আইন কানুন আছে, সেই আইন কানুনের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করার সুযোগ যথেষ্ট আছে, শুধু হলে আইনের প্রয়োগটা হতে হবে। কেউ যদি এরকম নির্যাতনের শিকার হন, অন্যায়ের শিকার হন, সেক্ষেত্রে কিন্তু তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু সেখানে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে প্রভোস্টের মাধ্যমে। ইভেন কি ওই ছাত্রকে হল থেকে বহিষ্কারও করতে পারেন, ইভেন কি তার ছাত্রত্ব বাতিল করা যেতে পারে। এগুলো কিন্তু সবই বিশ্ববিদ্যালয় আইনের মধ্যে আছে। কিন্তু যদি কোনো ক্রিমিনাল অফেন্স হয়, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিচারের কোনো এখতিয়ার নাই, করার দরকারও নাই। আপনি হলে যখন একজন ছাত্র, একটা ছাত্র সংগঠন আর আপনার উপরে নির্যাতন করবে, আপনাকে পিটাবে, তখন কিন্তু এটা একটা ক্রিমিনাল অফেন্স। আপনি সরাসরি সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনি অবহিত করেন, কিন্তু আপনি ইমিডিয়েটলি সংশ্লিষ্ট থানায় আপনি ওই ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিসিপ্লিনারি অ্যাকশন হিসেবে যতটুকু করার সেটুকু করবে, কিন্তু ক্রিমিনাল অফেন্স যেটা হবে, কারো উপরে যদি আক্রমণ হয়, নির্যাতন হয়, রক্তাক্ত করা হয়, সেগুলোর ব্যাপারে কিন্তু ফৌজদারি আইনের যে বিধান, সেটি প্রযোজ্য হবে। ইমিডিয়েটলি তারা থানার কাছে আবেদন নিয়ে যাবেন এবং থানা যদি মামলা না নেয়, কোর্টেও করার সুযোগ আছে, সেই বিধানটাও তারা সুযোগ নিতে পারবেন। আমাদের প্রচলিত ফৌজদারি আইনে সেই বিধানটা আছে। এখন আরপরে হলো যে মামলা করলে যে আপনার জীবনের যে নিরাপত্তা, আপনি কি আদৌ পরবর্তীকালে বেঁচে থাকতে পারবেন কিনা, ওটি কিন্তু আবার অন্য একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। সেটির ব্যাপারে কিন্তু অনেক ছাত্র সংগঠনের এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করছিল, সবাই ছিল ভয়ের মধ্যে, কেউ সাহস পেত না। বিশ্ববিদ্যালয়ের যে হাউস টিউটর থাকেন, উনি হলো ওই ছাত্রের অভিভাবক ওইখানে থাকাকালীন, অর্থাৎ তার অভিভাবককেও আগেই আসতে হবে যে ছাত্রকে নিয়ে উনি নিজে থানায় দেওয়ার অভিযোগ দায়ের করবেন এই ছাত্ররা তার মধ্যে তাকে নির্যাতন করেছে, তাকে রক্তাক্ত করেছে। অর্থাৎ অভিভাবক হিসেবে যদি হাউস টিউটর, প্রভোস্ট এই দায়িত্বটা পালন করেন, ছাত্রকে সহযোগিতা করেন, তাহলে ওই যে প্রতিবন্ধকতা, থানায় গেলে মামলা নিবে না বা এটা হবে না, সেগুলো হওয়ার কিন্তু সুযোগ কম থাকবে। এখনই সময় কথা বলার। আসুন গেস্টরুম সংস্কৃতি বন্ধ করি এবং একটি নিরাপদ, সমতাপূর্ণ ক্যাম্পাস তৈরি করি। আপনি যদি নির্যাতনের শিকার হয়ে থাকেন, মনে রাখুন আপনি একা নন। কথা বলুন, পরিবর্তন এখান থেকেই শুরু হয়। নির্যাতনের বিচার ও ভবিষ্যতে নির্যাতন বন্ধে সোচ্চারের প্রস্তাবনা, সরকারি কমিশন গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করা, বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন ও প্রাতিষ্ঠানিক শাস্তি প্রদান, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির জন্য কঠোর বিধিমালা প্রণয়ন, ছাত্র রাজনীতির সংস্কার ও নেতৃত্বের বয়সসীমা নির্ধারণ, হলগুলোকে ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করা, ইনক্লুসিভ ক্যাম্পাস সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান, আবাসন সংকটের সমাধান করা। সোচ্চার, টর্চার ওয়াচডগ বাংলাদেশ।